সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য থাকছে একটি স্পেশাল চিংড়ি ভুনার রেসিপি। নরমালি আমরা একেকজন একেকভাবে এই চিংড়ি ভুনাটাকে রান্না করে থাকি। তবে আজকের এই চিংড়ি ভুনাটা রান্না করার জন্য আমি খুব সামান্য কিছু মশলা ব্যবহার করব, যাতে করে চিংড়ি মাছের যে নিজস্ব একটা টেস্ট আছে রান্নার পরেও সেটা যেন অটুট থাকে। আশা করছি নতুন এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, আর প্রসেসিং এর পর এখানে প্রায় আধা কেজির মতো চিংড়ি মাছ আছে। আর চিংড়ি মাছটাকে কিন্তু আমি অলরেডি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর চিংড়ির মাঝের যে ভেইনটা আছে সেটাকে আমি ক্লিন করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, কিছুটা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর এটাও প্রায় হাফ চা চামচের মতো হবে। এবার এই গুঁড়া মশলাটাকে চিংড়ি মাছের সাথে ভালো করে মেখে নিতে হবে। আর এটা যখন মাখা হয়ে যাবে তখন আমি প্রায় 15 মিনিটের জন্য এটাকে আমি ম্যারিনেট হতে রেখে দিব। একটা প্যান নিয়ে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা যখন গরম হবে তখন আমি চিংড়ি মাছগুলোকে একে একে অ্যাড করে দিচ্ছি। প্রায় 40 সেকেন্ড পরে আমি চিংড়ি মাছগুলোকে উল্টে দিচ্ছি। এবার চিংড়ি মাছের এপাশটাকেও আমি ঠিক 40 সেকেন্ডের মতো ভেজে নিব। আর এটাকে কিন্তু বেশি ভাজার দরকার নেই, জাস্ট চিংড়ির কালারটা পরিবর্তন হলে এটাকে আমি তুলে ফেলবো। আর একইভাবে আমি পরের ব্যাচটাকেও ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। আর বাকি রান্নাটা আমি কিন্তু এই সেম তেলেই করব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে আমি সামান্য ভুনে নিব। পেঁয়াজটাকে কিন্তু একদম লালচে করে আমি এখানে ভাজবো না, তবে সামান্য কিছুটা নরম হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভাজতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা, সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এবার আদা আর রসুনটাকে পেঁয়াজের সাথে সামান্য ভুনে নিতে হবে। মশলাটা ভুনা হয়ে গেলে প্রায় 2 চা চামচের মতো মরিচের গুঁড়া এখানে অ্যাড করে দিচ্ছি। আর আজকে আমি এখানে কাশ্মীরি লাল মরিচটা ব্যবহার করছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া। তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ বা স্বাদ মতো লবণ। এখানে কিন্তু মরিচ আর লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এবার এই সবগুলো মশলাকে আমি খুব সময় নিয়ে ভালো করে ভুনে নিব। আর মশলাটাকে আমি ঠিক ততক্ষণ ভুনবো যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তবে আপনাদের হাতের কাছে যদি কাশ্মীরি মরিচটা না থাকে সেক্ষেত্রে আপনারা রেগুলার মরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। তবে কাশ্মীরি মরিচের গুঁড়াটা রান্নায় ব্যবহার করলে রান্নায় কিন্তু একটা সুন্দর কালার আসে। আর দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু আমার এখানে অলমোস্ট ভুনা হয়ে গেছে। চিংড়ি ভুনা গ্রেভিটাকে আরো বেশি সুন্দর আর ফ্লেভারফুল করার জন্য আমি এখানে একটি স্পেশাল ইনগ্রেডিয়েন্ট অ্যাড করব। আর সেজন্য আমি এখানে একটা গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজের বেরেস্তা, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টক দই। আর এবার আমি এটাকে পেস্ট করে নিব। আর প্রয়োজনে কিন্তু আপনারা এটাকে পেস্ট করার সময় কিছুটা পানি এখানে ব্যবহার করতে পারেন। এবার এই বাটার মিশ্রণটাকে আমি রান্নার এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি। আর রান্নার সুবিধার্থে আপনারা চাইলে কিন্তু রান্না শুরু করার আগেই এই মিশ্রণটাকে বেটে নিতে পারেন। এবার আমি পেঁয়াজের বেরেস্তা আর টক দইয়ের মিশ্রণটাকে খুব ভালো করে নেড়েচেড়ে বাকি মশলার সাথে মিশিয়ে নিব। চিংড়ি মাছটা অ্যাড করার পরে কিন্তু এটাকে ভুনা যাবে না। সো এই পর্যায়ে আমি মশলাটাকে খুব ভালো করে সময় নিয়ে ভুনে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা আর টক দইয়ের মিশ্রণটা রান্নায় ব্যবহার করার ফলে কিন্তু এই চিংড়ি ভুনার গ্রেভিটার টেক্সচার অনেক সুন্দর হবে। আর এটা খেতেও কিন্তু খুব টেস্টি আর ফ্লেভারফুল হবে। সব মশলাগুলো যখন ভালো করে ভুনা হবে তখন আমি এর মধ্যে প্রায় 1 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। মশলার সাথে পানিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা অ্যাকচুয়ালি কতটুকু ঝোল খেতে চান তার উপর ডিপেন্ড করে আপনারা এখানে পানিটাকে অ্যাড করবেন।
এক্ষেত্রে আপনারা যদি গ্রেভি বা ঝোলের পরিমাণটা বেশি চান সেক্ষেত্রে পানির পরিমাণ সামান্য কিছুটা বাড়িয়ে অ্যাড করতে পারেন। তবে চিংড়ি মাছ ভুনাটা কিন্তু একটু মাখো মাখো হলেই খেতে বেশি ভালো লাগে। আর পানিটা যখন কিছুটা ফুটতে শুরু করবে তখন আমি এই পর্যায়ে এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। আপনারা কিন্তু এখানে লক্ষ্য করেছেন যে আমি এই রেসিপিতে কোনো প্রকার জিরা, ধনিয়া বা গরম মসলা ব্যবহার করিনি। আর এতে করে যেটা হবে চিংড়ির যে নিজস্ব একটা ফ্লেভার আছে সেটা কিন্তু এখানে ইনট্যাক্ট থাকবে। এবার চিংড়ি মাছটাকে সামান্য নেড়েচেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রপারলি কুক হওয়ার জন্য। নরমালি কিন্তু চিংড়ি মাছটাকে বেশিক্ষণ ধরে কুক করার প্রয়োজন পড়ে না। আপনারা চিংড়ি মাছটা যত বেশি রান্না করবেন চিংড়ি মাছটা কিন্তু তত বেশি শক্ত হয়ে যাবে আর একটু রাবারি টাইপের হয়ে যাবে। তখন কিন্তু এটাকে খেতে বেশি একটা ভালো লাগবে না। সো কিছু সময় পরে আমি ঢাকনা তুলে চিংড়ি মাছটাকে সামান্য নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চিংড়ি মাছটা কিন্তু এখানে অলমোস্ট কুক হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন যে ঝোলটার কনসিস্টেন্সিটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমার এখানে চিংড়ি মাছ রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি এখানে কিছু ফালি করে রাখা পাকা লাল মরিচ অ্যাড করে দিচ্ছি। আমি এখানে ৪-৫টার মতো মরিচ দিচ্ছি। তবে আপনাদের হাতের কাছে যদি এই লাল মরিচটা না থাকে সেক্ষেত্রে আপনারা কাঁচা মরিচটাকেও ব্যবহার করতে পারেন। আর এবার আমি চিংড়ি মাছটাকে শেষবারের মতো ঢেকে দমে দিয়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে বন্ধ করে দিতে হবে। আর এই দম দেওয়া অবস্থাতেই কিন্তু মরিচের একটা সুন্দর ফ্লেভার এই চিংড়ি ভুনায় ছড়িয়ে পড়বে। ফিরে এলাম কিছুক্ষণ পর আর এখানে আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর চিংড়ি মাছটাকে কুক করতে আমার এখানে প্রায় ৮ থেকে ১০ মিনিটের মতো সময় লেগেছে। সো আমার চিংড়ি ভুনাটা কিন্তু ডান আর এটা এবার সার্ভ করার জন্য রেডি। আর এটা খেতেও কিন্তু খুবই ভালো ছিল। আমার বিশ্বাস আপনারা যাকে এটা রান্না করে খাওয়াবেন সেই এটা পছন্দ করবে। সো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার।